নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ সারাক্ষণ তোমার কথাই ভাবছিলাম। কেন রে, ভাবার লোক কি কম পড়েছে নাকি? না গো, সিরিয়াসলি বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। ঠিক আছে, বলে ফেল তোর দরকারি কথা। বলছি কি, আমার এক বন্ধু, সে এমন একটা চাকরি খুঁজছে যাতে খুব একটা খাটাখাটনি নেই, সেই নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমার। আর তুই এসেছিস আমার মাথা খারাপ করতে, তাই তো? ফাজলামি করো না প্লিজ, বলো না আছে কোনো খবর। বেশ, তোর বন্ধুর চাই এমন একটা চাকরি যাতে খুব একটা খাটনি নেই, মানে বসে বসে কাজ, তাই তো? একদম ঠিক ধরেছো। একটা চান্স তৈরি হতে পারে, বুঝলি? কিন্তু এখানে নয়, উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে। মানে যোগী আদিত্যনাথের রাজ্যে? হ্যাঁ তাই, কিন্তু তোর বন্ধু কি অত দূর যাবে? ভালো অফার থাকলে কেন যাবে না, কিন্তু চাকরিটা কি? এখনো কনফার্ম কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে এরকম একটা চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে। আরে দূর, খুলে বলো না। সেটা হলো প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে বসে নদীর ঢেউ গোনার কাজ। এতক্ষণ ধরে আমাকে বোকা বানালে। আরে আমি নই রে, বোকা বানাচ্ছে বিজেপি, মোদি, যোগী আর তাদের পারিষদেরা। কেন বলছো এরকম? এই দেখ না, উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে এবার কুম্ভ মেলায় 67 কোটি মানুষ এসেছে। কিন্তু গুনলো কে আর কিভাবে? এত কিছু যারা বলতে পারে তারা তো নদীর ঢেউও গুনতে পারে, তাই না? তাহলে আসল ঘটনাটা ঠিক কি বলতো? তুই বরং এই খবরটা দেখ। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে 67 কোটি মানুষ 2025 সালের মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন। কিন্তু এই সংখ্যাটি কি বাস্তবে সম্ভব? এই বিপুল জনসংখ্যা কুম্ভ মেলায় প্রবেশ করলো কিভাবে? প্রথম প্রশ্ন উঠে যায়, গণনা করলো কে? যোগীজি অলৌকিক ক্ষমতা বলে গণনা করলেন? অত্যাধুনিক কোন যন্ত্র ব্যবহার করলেন? প্রশ্নগুলো সহজ, তবে উত্তর জানা নেই। প্রশ্ন 1, সরকার কিভাবে 67 কোটি মানুষের উপস্থিতি গণনা করল? প্রশ্ন 2, প্রবেশ ও প্রস্থান পয়েন্টে কি স্ক্যানিং বা টিকেটের মাধ্যমে গণনা করা হয়েছে? প্রশ্ন 3, ভিড়ের ওপর ড্রোন ক্যামেরা বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কি? প্রশ্ন 4, যদি কেউ একাধিকবার স্নান করে থাকেন তবে কি তাকে আলাদা ব্যক্তি হিসেবে ধরা হয়েছে? দ্বিতীয় ও তৃতীয় প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এআই ক্যামেরা ব্যবহার করে গণনা করা হয়েছে। এমন অত্যাধুনিক ক্যামেরা যা লেন্সের সামনে যেই আসবে তাকেই গুনে নেবে। আর 4 নম্বর প্রশ্নটা আসছে সেখানেই, যদি কেউ একাধিকবার স্নান করে থাকেন তবে কি তাকে আলাদা ব্যক্তি হিসেবে ধরা হয়েছে? যোগী সরকারের এক আধিকারিক বলেছেন ক্যামেরা একজনকে একদিনে একবারই গণনা করবে, কিন্তু যদি সে পরের দিন আবার ক্যামেরার সামনে আসে তবে সে আবার ক্যামেরায় একজন নতুন ব্যক্তি হিসেবে ধরা পড়বে। কুম্ভ মেলায় যারা পরপর 2 দিন বা 3 দিন সঙ্গমস্থলে গিয়েছিলেন তাদের সংখ্যা কতবার গোনা হয়েছে? উত্তর নেই। প্রয়াগরাজের আয়তন প্রায় 365 বর্গ কিলোমিটার। এই ছোট শহরে 67 কোটি মানুষ কিভাবে স্থান পেলেন? উত্তরপ্রদেশের জনসংখ্যাই 25 কোটির বেশি। প্রশাসনের পক্ষে কিভাবে আলাদা করে এত লোক গণনা করা সম্ভব হলো? শহরের রাস্তাগুলো কি এই পরিমাণ মানুষের চলাচলের জন্য প্রস্তুত ছিল? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 67 কোটি মানুষ প্রয়াগরাজে পৌঁছলেন কিভাবে? ভারতে মোট ট্রেনের সংখ্যা 23,000, যা প্রতিদিন প্রায় 2.5 কোটি মানুষ বহন করে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ট্রেনে করে সব মিলিয়ে 5 কোটি মানুষ মহাকুম্ভে পৌঁছেছেন। তাহলে ঠিক কোন পরিবহন মাধ্যমে মাত্র 45 দিনে বাকি 62 কোটি মানুষ যাতায়াত করলেন? একটি রিপোর্টে দাবি করা হয়েছে বাসে করে প্রতিদিন 6 লক্ষ লোক কুম্ভে গিয়েছেন। যদি এই তথ্যই মেনে নেওয়া হয় তবে 45 দিনে কুম্ভে বাসে করে যাতায়াত করেছেন 2 কোটি 70 লক্ষ মানুষ। 62 কোটি থেকে 2 কোটি গেলে হাতে রইল 60, আর ওদিকে হারাধনের 4টি ছেলে রইল পরে 2, প্রাইভেট গাড়ি আর বিমান পরিষেবা। বিমান পরিষেবায় কুম্ভে পৌঁছেছেন যারা, তাদের সংখ্যা কম। আর প্রাইভেট গাড়ি, ভারতের মাত্র 8% মানুষের প্রাইভেট গাড়ি রয়েছে। আর যদি ধরে নেওয়া হয় পড়ে থাকা 60 কোটি মানুষ গাড়ি করে কুম্ভে গিয়েছেন, তাহলে কত গাড়ি কুম্ভে গিয়েছিল? একটি রিপোর্টে বলা হয়েছে মৌনী অমাবস্যার সময় 2 দিনে 12 লক্ষ গাড়ি কুম্ভে গিয়েছিল, গড়ে একদিনে 6 লক্ষ। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে 45 দিনের প্রতিদিন 6 লক্ষ গাড়ি কুম্ভে গিয়েছিল, তবে সব মিলিয়ে 2 কোটি 70 লক্ষ গাড়ি কুম্ভে যায়। 2 কোটি গাড়িতে করে বাকি 60 কোটি লোক
কিভাবে কুম্ভে পৌঁছলেন তা যোগীজিই জানেন। একটি গাড়িতে আর যাই হোক ৩০ জন লোক ধরে কি যোগীজি? তাহলে এত কোটি কোটি লোকের এত গল্প এসব কি? সোজা কথা, এসব হচ্ছে ভোটের হাতিয়ার। আরে আর একটু খুলে বলো। আরে খোলাখুলি তো সব হচ্ছে। কুম্ভ মেলাকে সামনে রেখে হিন্দুত্ববাদের জিগির তোলা হচ্ছে, বিজ্ঞাপন করা হচ্ছে। যার মোদ্দা কথাটা কি? কি বিজেপিকে ভোট দিন? তার থেকেও খারাপ। সেই মোদ্দা কথাটা হলো মোদি যোগী ভগবান। এর ফল কি হবে জানিস? না, তুমিই বলো। ফল হবে বিজেপি অচল অটল, তাকে সরানো যায় না, নড়ানো যায় না। খোদ ভগবানের পার্টি তো, বুঝলি? মানে সেই এক দেশ এক দল, তাই তো? হ্যাঁ তাই। খালি সেই দেশের মানুষের কপালে লেখা ফাঁকি। কি রকম? কিসের ফাঁকি? এই দেখ না, কুম্ভে কত কোটি মানুষ এসেছে, তার গণনাও হয়ে গেল, কিন্তু আদমশুমারি মানে জনগণনা শেষ 10 বছরেও হলো না। সত্যি, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরে কাহানি মে টুইস্ট अभी বাকি হ্যায়, নিজেই দেখ। কুম্ভে জনগণনা হলেও দেশে একবারও জনগণনা করেনি মোদী সরকার। নরেন্দ্র মোদী সরকার জনগণনার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। যদিও সরকার কোনো স্পষ্ট ঘোষণা করেনি, তবে বাজেটে কম বরাদ্দ থেকেই বোঝা যাচ্ছে 2025 সালেও জনগণনার সম্ভাবনা খুবই ক্ষীণ। 2024-25 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে জনগণনার খাতে বরাদ্দ করা হয়েছিল 1277.80 কোটি টাকা, আর 2025 সালের বাজেটে সেই বরাদ্দ আরও কমিয়ে দেওয়া হলো। এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার খাতে এবার বাজেটে মাত্র 574.80 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের তুলনায় অনেক কম। প্রথা অনুযায়ী প্রতি 10 বছর অন্তর দেশে জনগণনা হওয়ার কথা। 2011 সালে শেষবার এই প্রক্রিয়া সম্পন্ন হলেও 2021 সালে কোভিড অতিমারির অজুহাতে জনগণনা স্থগিত রাখা হয়। এরপর 2023 সালে জনগণনা হবে বলে শোনা গেলেও সে পথেও হাঁটেনি কেন্দ্রীয় সরকার। ফলে 2014 সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত একবারও জনগণনা হয়নি। এতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। অর্থনীতিবিদদের মতে যে কোনো সরকারি প্রকল্প তৈরি ও বাস্তবায়ন জন্য জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মোদী সরকার এখনো পর্যন্ত যেসব নীতি প্রণয়ন করেছে তা 2011 সালের জনগণনার তথ্যের ভিত্তিতে। এতে সরকারি আমলা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের ব্যয় বরাদ্দেও এর বিরূপ প্রভাব পড়ছে। জনগণনার তথ্য না থাকায় প্রকৃত জনসংখ্যার হিসেব করে বাজেট বরাদ্দ করা সম্ভব হচ্ছে না। ফলে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি বঞ্চিত হচ্ছে। বিরোধী শিবিরের অভিযোগ, জনগণনা না করার পেছনে মোদী সরকারের উদ্দেশ্য স্পষ্ট। তারা ইচ্ছাকৃতভাবে জনগণনা পিছিয়ে দিচ্ছে যাতে প্রকৃত তথ্য সামনে না আসে। বিশেষত মুসলিম ও দলিত সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে তথ্য এলে বিজেপির বিভাজনের রাজনীতিতে ধাক্কা লাগতে পারে। এছাড়া এনপিআর নিয়ে বিতর্ক এড়াতেও সরকার জনগণনা ঠেকিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ উঠছে। এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন পরিকল্পনার অংশ হিসেবে জনগণনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে পরে তা বিভাজনমূলক কাজে লাগানোর পরিকল্পনা করছিল সরকার, কিন্তু এনপিআরে বাজেট কমিয়ে সরকার নিজেই সংকেত দিয়েছে যে এই ইস্যুতেও তারা ধীরে চলার নীতি নিয়েছে। জনগণনার গুরুত্ব বুঝতে পেরে বিশ্বের অন্যান্য দেশ নির্দিষ্ট সময়ে জনগণনা করে, কিন্তু মোদী সরকার সেই প্রথা ভেঙে জনগণনার গুরুত্বকেই খাটো করে দেখছে। গণতান্ত্রিক দেশে জনগণের সঠিক সংখ্যা জানা সরকারের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু মোদী সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। অথচ কুম্ভে মাত্র 45 দিনে 67 কোটি লোক গুনে ফেলেছে যোগী সরকার। 2011 সালে জনগণনার জন্য 21 লক্ষ মানুষকে কাজে লাগিয়েছিল কেন্দ্র। 21 লক্ষ মানুষ লেগেছিল 20 দিনে দেশের 121 কোটি মানুষ গুনতে। যোগী সরকার ঠিক কতগুলো এআই ক্যামেরা আর কত মানুষকে কাজে লাগিয়ে 45 দিনে 67 কোটি মানুষ গুনে ফেললেন? কুম্ভে যোগী সরকার সব মিলিয়ে খরচ করেছে প্রায় 7,500 কোটি টাকা, যেখানে 2019 সালে নরেন্দ্র মোদীর সরকার শুধু 2021 সালের জনগণনার জন্য বরাদ্দ করেছিল 8,754 কোটি টাকা। যোগী সরকার কম খরচে এত দ্রুত মানুষ গোনার কাজ করছেন, মোদিজি কিছু সাহায্য চেয়ে পাঠান। আর যদি যোগীজি সাহায্য করেন তাহলে কবে হবে জনগণনা? 2026, 2031 নাকি তারও পরে? প্রশ্ন থেকেই যাচ্ছে। সবেই দেখলাম, তাহলে অবস্থাটা কি দাঁড়ালো বলো তো? অবস্থাটা খুবই সিধে সাদা, লিস্টি করে বলবো? যেমন খুশি বলো। অবস্থাটা এই দাঁড়ালো যে মন্দির হবে, মন্দিরের চূড়ো রূপো বাঁধানো হবে।
খিচুড়ি হবে, হরির লুট হবে, কিন্তু দেশের মানুষের চাকরি বাকরি হবে না। বেশ বেশ, তারপর? তারপর ধর কুম্ভ মেলা হবে, ভিআইপি নিরাপত্তা হবে, কিন্তু আম আদমির দুর্ভোগ কমবে না। তারা ঠাঠা রোদে মেলার মাঠে ঠায় দাঁড়িয়ে থাকবে, তারা চাপা পড়ে মরবে। আর কিছু? হ্যাঁ, আছে বই কি। ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের হাত করা পরিয়ে জানোয়ারের মতো দেশে ফেরত পাঠাবেন, আর মোদিজি গিয়ে সেই ট্রাম্পকেই জড়িয়ে ধরবেন। এই লিস্টটি সহজে ফুরোবে না। তাই তো দেখছি, কিন্তু সময় তো ফুরিয়ে গেল, চলো আজ শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।